গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাহিত্য সঞ্চয়নের প্রথম পাঠের অন্তর্গত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শাবলতলার মাঠ গল্পটির বিষয়বস্তু সম্পর্কে এবং লেখক পরিচিতি সম্পর্কে আমরা কয়েকটা ক্লাস জুড়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি, তাই তো? তো সেই শাবলতলার মাঠ গল্পের সারসংক্ষেপ, তার নামকরণের যথার্থতা এবং কিছু প্রশ্ন উত্তরের আলোচনা নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো শাবলতলার মাঠ গল্পটি যে বিস্তারিতভাবে তার বিষয়বস্তু সম্পর্কে আমরা যে আলোচনা করেছি, তো সেটার সারসংক্ষেপ নিয়ে প্রথমে কথা বলবো। তো এই গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্রের প্রথম খণ্ড থেকে এই আমাদের আলোচ্য শাবলতলার মাঠ গল্পটি নেওয়া হয়েছে, যেটা তোমরা জানো, এবং এটা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো এই শাবলতলার মাঠ গল্পটি একটি স্মৃতিচারণমূলক গল্প, লেখকের আত্মকথনে লেখা এই গল্পটি। তো লেখকের শৈশবের কিছু স্মরণীয় ঘটনা এই গল্পটিতে বর্ণিত হয়েছে। যে ঘটনাগুলি তিনি বর্ণনা করেছেন সেটা কেবলমাত্র শাবলতলার মাঠকে কেন্দ্র করেই কিন্তু তিনি লিখেছেন, এবং লেখকের স্মৃতিচারণ হয়েছে কেবল শাবলতলার মাঠকে ঘিরেই, শাবলতলার মাঠকে দেখে। তো আমরা দেখতে পাই যে লেখক গল্পের শুরুতে দেখি যে লেখক শাবলতলার মাঠের পাশ দিয়ে তিনি কোনো কার্যোপলক্ষে যাচ্ছিলেন, তার এক মেয়ের বিয়ের পাত্র দেখতে তার পিসিমার গ্রামের পাশের গ্রামে তিনি যাচ্ছিলেন, এবং সেখানে যেতে গিয়ে শাবলতলার মাঠ অতিক্রম করে যেতে হয়, এবং সেই শাবলতলার মাঠকে দেখে লেখকের সেই শৈশবের নানান স্মৃতি এবং টুকরো টুকরো ঘটনা তার মনে পড়ে যায়, এবং সেটা 25-30 বছর আগেকার স্মৃতিচারণ হয় তার, এবং তিনি সেটা ঘটনাগুলি তিনি গল্প আকারে বর্ণনা করেন। তো তিনি বলেন প্রথমে যে তিনি পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলে যেতেন, এবং মানে সেই প্রাইমারি স্কুলে তিনি পড়তেন, বা দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালাও বলা যায়, যেটা তিনি গল্পে উল্লেখ করেছেন। তো সেই স্কুলে বা সেই পাঠশালায় তিনি পড়তেন, এবং সেই স্কুলের যিনি হেডমাস্টার উমাচরণ মাস্টার মশাই, তার কথা তিনি গোটা গল্পটাতে জুড়ে তিনি উমাচরণ মাস্টার মশাইয়ের কথা তিনি বলেছেন, তার কথা তার বারবার মনে পড়েছে। তো উমাচরণ হেডমাস্টারের যে চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য, সেই সমস্ত কিছু তিনি উল্লেখ করেছেন। এমনকি সেই উমাচরণ বাবু তার থাকার জায়গা, তার বাসস্থান, তিনি কোন ভাঙা কার্নিশের একটা ছোট্ট ঘরে থাকতেন, তার ঘরে কি কি জিনিসপত্র রয়েছে, যে আলনাতে তার আধময়লা পাঞ্জাবি এবং একটা পিরান সাজিয়ে বা গুছিয়ে রাখতেন তিনি সেই বাঁশের আলনায়, এবং একটা সেকেলের একটা তক্তপোষ ছিল, এবং তার একটা কাঠের খড়ম একজোড়া, সেটা সেই তক্তপোষের তলায় থাকতো, তার হুঁকো দেয়ালে ঝোলানো থাকতো, ইত্যাদি সমস্ত কিছু তিনি বর্ণনা করেছেন। এমনকি যেটা সব থেকে লেখকের মনে পড়ে সেটা হলো সেই বেত, বাঁশ কাটা সেই বেত বা লাঠিগুলি, যেগুলো তিনি জলে ভিজিয়ে রাখতেন। তো এছাড়াও শুধুমাত্র তার যে বাসস্থান সম্পর্কে তিনি বর্ণনা করেছেন তা নয়, তার কবিত্ব সম্পর্কেও তিনি বর্ণনা করেছেন। কবিত্ব সম্পর্কে বলতে যে একটা জীবন্ত কবি, যাকে লেখকের শৈশবকালে লেখকরা স্বচক্ষে দেখেছেন, যে একটা জীবন্ত কবি কেমন হয়ে থাকে, তারা কিভাবে কবিতা লিখে থাকেন। তো আমরা দেখি গল্পের মধ্যে যে উমাচরণ মাস্টার মশাই
তিনি কিভাবে কবিতা লিখছেন, যে এক জায়গায় দেখা যায় চালতে বাগানের মাঠের ধারে ঝোপের আড়ালে সেখানে তিনি একটা মাদুর পেতে কয়েকটা বই ছড়িয়ে সেখানে তিনি বসে লেখেন, এবং শুধু লেখেন না, একটা মানুষের মধ্যে যে কবিত্বের ভাব ফুটে ওঠে সেটাই তার মধ্যে ফুটে উঠতো। আমরা গল্পে দেখতে পাই যে তিনি লিখতে লিখতে প্রকৃতিকে দেখছেন, আবার আপন মনে বিড়বিড় করে কিছু বলছেন, আবার আপন মনে হাসছেন, আবার চুপ হয়ে শুয়ে তিনি লিখছেন। হুম? তো এই যে একটা জীবন্ত কবি, যেটা লেখকরা সেই শৈশবকালে স্বচক্ষে দেখেছিলেন। হুম? এবং এই গল্পটির মধ্যে আহ, সেই উমাচরণ হেডমাস্টার যেরকম প্রাধান্য পেয়েছে, তেমনই প্রাধান্য পেয়েছে পল্লী প্রকৃতির সৌন্দর্য, গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। হুম? তো আমরা দেখতে পাই যে লেখকরা চারজন, সতু, কানাই, সারদা এবং লেখক, চারজন যখন উচ্চ প্রাইমারি স্কুল থেকে তারা উচ্চ প্রাইমারির পরীক্ষা দিতে যাচ্ছিলেন অন্য একটা স্কুলে, রানাঘাট স্কুলে, এই যাবার পথে সেই শাবলতলার মাঠে বা সেই মাঠ দিয়ে তারা যান, এবং সেখান থেকেই নানান ঘটনা আরো উঠে আসে, এবং সেই ঘটনাগুলি কেবলমাত্র প্রকৃতিকে ঘিরে এবং একটা কবিকে ঘিরে। হুম? তো কি কি দেখতে পাই আমরা গল্পে? না, সেই শাবলতলার মাঠ দিয়ে যাওয়ার সময় তারা যখন ক্লান্ত হয়ে পড়ে, তাদেরকে যিনি দায়িত্ব সহকারে নিয়ে যাচ্ছিলেন তিনি হলেন উমাচরণ মাস্টার মশাই, এবং তাদের ক্লান্ত দেখে তাদেরকে বিশ্রাম করতে বলেন। কিন্তু শৈশবকালে যেমনটা হয়ে থাকে তেমনি লেখকরাও বিশ্রাম বাদ দিয়ে তার বদলে এত খোলামেলা একটা প্রকৃতি পেয়ে মন ভরে তারা খেলছিলেন। হুম? এবং সমস্ত কিছু ভুলে গিয়ে শুধুমাত্র খেলায় মনোনিবেশ করেছিলেন। এবং লেখকের আর যে বন্ধুগুলি ছিলেন তাদের কথা তিনি বলতে পারেন না, গল্পে তিনি বিশেষত নিজের কথা বলেছেন, যে এই প্রকৃতি তাকে ঠিক কতটা টেনেছে, কতটা আকৃষ্ট করেছে, যে তিনি এই এই শাবলতলার মাঠটাকে তিনি রূপকথার জগতের দেশ বলে ভেবেছেন। হুম? এবং সেই মাঠের মধ্যে দিয়ে যাওয়া সেই মেঠো রাস্তা, সেই রাস্তাও যে কোন সুদূরে গিয়ে পৌঁছেছে সেটা নিয়েও তিনি ভেবেছেন। অর্থাৎ এবং এছাড়াও আহ, গল্পের মধ্যে যে আরো প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা তিনি করেছেন, যে আহ, সেই শাবলতলার মাঠে নানান রকমের গাছপালা, ঝোপঝাড়, এবং ঝোপে ঝাড়ে পাখিদের কলতান, হুম, শেয়ালের গর্ত, এছাড়া সেই শুকনো খালের পাড়ে যে কত রকম ফুলের গাছ, এবং এ গাছ ও গাছ মিলে জড়াজড়ি করে রয়েছে কত রকমের গাছ চতুর্দিকে। হুম? তো এই সমস্ত যে প্রকৃতির সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, সেটাতে লেখকের মন, অর্থাৎ আমাদের গল্প কথকের মন সেখানে আবদ্ধ হয়ে গেছে, এবং সবকিছু ভুলে তিনি কেবল সেখানেই যেন থাকতে চান, সেখানেই তিনি অনেক শান্তি পেয়েছেন। হুম? এবং পরীক্ষার মতো একটা বিষয়, পরীক্ষাটাকেও তিনি তুচ্ছ ভেবে ফেলেছেন সেই শান্তিপূর্ণ অবাধ স্বাধীনতায় খেলার মধ্যে দিয়ে। হুম? এবং আহ, উমাচরণ মাস্টার মশাইকে বা উমাচরণ মাস্টার মশাইয়ের প্রতি তিনি একরকম সশ্রদ্ধ কৃতজ্ঞতাও দেখিয়েছেন। হুম? আমরা দেখতে পাই গল্প লেখকরাও যেমন সেই প্রকৃতিটাকে উপভোগ করছিলেন, তেমনি উমাচরণ মাস্টার মশাই, তিনিও তো কবি। তিনিও লেখেন। এই প্রকৃতিটা তাকেও খুব করে টেনেছিল, এবং তিনি ছাত্রদের কথা ভুলে গিয়েও তিনি যে দায়িত্ব সহকারে ছাত্রদেরকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছিলেন, এই কর্তব্যের কথা সবকিছু ভুলে গিয়ে তিনি সেই শুকনো খালের ধারে তিনি প্রকৃতিকে উপভোগ করার সাথে সাথে এবং প্রকৃতির মুগ্ধতায় তিনি তার কাব্যিক ভাব তার প্রকাশ পায়, তিনি সেখানে কবিতা লিখতে শুরু করেন।
এবং এই যে উমাচরণ মাস্টার মশাই, তারও যে এই শাবলতলার মাঠের যে প্রকৃতির যে সৌন্দর্য, তারও অদ্ভুতভাবে ভালো লেগেছিল। একই রকম ভাবে আমাদের গল্পকথক লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরও সেই পল্লী প্রকৃতির সৌন্দর্য বা সেই শাবলতলার মাঠের সৌন্দর্য অদ্ভুতভাবে ভালো লেগেছিল। অর্থাৎ উমাচরণ বাবুর সঙ্গে লেখকের দৃষ্টিভঙ্গির একটা মিল পাওয়া যায়, এবং সেই দৃষ্টিভঙ্গির মিল পেয়ে লেখক অনেক খুশি হয়ে যান। এমনকি তিনি ভেবেছেন বা তিনি এটা স্বীকারও করছেন যে সেই দিনটা থেকে তিনি একটা নতুন রকমের দৃষ্টি পেয়েছেন, হুম? আহ, যেটা তাকে অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যেতে পারে। এবং উমাচরণ মাস্টার মশাই তিনি না জানতেই বা তার অজান্তেই অনেক বড় শিক্ষকতার একটা কর্তব্য তিনি পালন করে ফেলেছেন। হুম? এবং সেজন্য দেখি যে লেখক এখানে একটা আহ, কৃতজ্ঞতা প্রকাশ করছেন উমাচরণ মাস্টার মশাইয়ের প্রতি। তো এই যে শাবলতলার মাঠ, যেটাকে কেন্দ্র করেই এই সমস্ত ঘটনা, তো সেই শাবলতলার মাঠ তিনি এখন বর্তমানে যেতে গিয়ে সেই রাস্তার পাশ দিয়ে সেই শাবলতলার মাঠটাকে যেমন রূপে দেখেছেন, কি দেখেছেন না, সেই শৈশবের শাবলতলার মাঠের মতো এখনকার শাবলতলার মধ্যে অনেক পার্থক্য। এখন সেই শাবলতলার মাঠের পাশে চওড়া পাকা রাস্তা হয়েছে, সেখানে বিরাট বড় কলকারখানা তৈরি হচ্ছে, এবং সেখানে আহ অসংখ্য মানুষজন, কত কুলি মজুর কাজ করছে। ইট কাঠ পাথর বালি সিমেন্ট সেগুলো রাশি রাশি করে ভরা রয়েছে। কতগুলো মাল বোঝাই করা আহ লরি যাচ্ছে। হ্যাঁ, আহ, একদম চেঞ্জ। এবং দেখা যায়, এটাও দেখা যায় যে শৈশবের লেখকের শৈশবের দেখা শাবলতলার মাঠের মধ্যে দিয়ে যে মেঠো রাস্তা বয়ে গেছিল, সেখানে সেই শাবলতলার মাঠের মধ্যে দিয়ে রেল লাইন চলে গেছে, হুম, বা রেলের লাইন চলে গেছে, এবং তার ইলেকট্রিক তার এবং টেলিফোনের তারের জন্য পোস্ট বাঁধানো হচ্ছে। কত রকম কতগুলো পার্থক্য তিনি দেখিয়েছেন এখানে। তো সেটাই তিনি শেষেও এটাই তিনি বললেন যে আগের শৈশবের সেই শাবলতলার মাঠ আর এখনকার শাবলতলার মাঠের মধ্যে অনেক পার্থক্য। তো এটা ছিল গল্পের সারসংক্ষেপ বা সারমর্ম বলা যেতে পারে। তো এবার আসি নামকরণ পর্বে, যে আমাদের আলোচ্য গল্প শাবলতলার মাঠ গল্পটির নামকরণ কতটা সার্থকতা লাভ পেয়েছে সেটা দেখার। তো তার আগে বলি যে সাহিত্যের ক্ষেত্রে নামকরণ কতটা গুরুত্বপূর্ণ। হুম, যে শিরোনাম বা নামকরণ একটা গল্পের যেটা থাকে, সেটা দিয়েই পাঠক মন আকৃষ্ট হয়, এবং সেই গল্পের বা কবিতার নামকরণটাই সেই আহ, গল্পের বা কবিতার একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। তো এই নামকরণটা সাহিত্যের ক্ষেত্রে নানান রকমের হয়ে থাকে, যে চারিত্রিক দিক থেকেও নামকরণ হয়, ব্যঞ্জন ধর্মীয় হয়ে থাকে, ঘটনা ধর্মীয় হয়ে থাকে। তো আলোচ্য গল্পে সেই নামকরণটা কতটা যথার্থ হয়েছে সেটা দেখার। তো গল্পে আমরা দেখতে পাই আহ, গল্পটি শুরু হচ্ছে একটা শাবলতলার মাঠকে কেন্দ্র করে, এবং প্রথমেই বলা হয়েছে যে গল্পটা একটা স্মৃতিচারণমূলক গল্প। হুম, তো সেই স্মৃতিচারণটা হচ্ছে গল্প কথকের সেই শাবলতলার মাঠটাকে দেখে। হুম, যে তিনি বাল্যকালে বা উম, সেই ছোটবেলায় পিসির বাড়িতে যেখানে তিনি থাকতেন, সেখান থেকে শাবলতলা মাঠ 2 ক্রোশ 2.5 ক্রোশ পথ, এবং সেখান থেকে তিনি দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলে তিনি পড়তে যেতেন। এবং গল্পে আমরা দেখি যে তিনি পরীক্ষা দিতে যান, উচ্চ প্রাইমারির পরীক্ষা দিতে যান সেই শাবলতলার মাঠের উপর দিয়ে, সেই শাবলতলার মাঠ অতিক্রম করে, এবং সেটাকে ঘিরে সেই দিনটিকে ঘিরে সেই বিকেলের সেই শাবলতলার মাঠের সেই
প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে তার নানান টুকরো টুকরো ঘটনা তিনি গল্পে বর্ণনা করেছেন। তো তার যে এই স্মৃতিচারণটা হচ্ছে মূলত শাবলতলার মাঠটাকে দেখেই, এবং বর্তমানেও তিনি যে মেয়ের জন্য বা মেয়ের বিয়ের জন্য পাত্র দেখতে যাচ্ছেন, সেটাও সেই শাবলতলার মাঠের পাশ দিয়েই। এবং এখন যে পরিবর্তন, আগের শাবলতলার মাঠ অর্থাৎ লেখকের শৈশবের শাবলতলার মাঠ, আর বর্তমান তিনি যেখান দিয়ে যাচ্ছেন শাবলতলার মাঠের পাশ দিয়ে, সেই শাবলতলার মাঠের যে পরিবর্তন, সেটাও তিনি গল্পে বর্ণনা করেন। এবং যেটা বললাম যে শাবলতলার মাঠের প্রাকৃতিক সৌন্দর্য, সেটা তিনি বেশি করে বর্ণনা করেন। এবং সেই শাবলতলার মাঠটাকে দেখে সবথেকে যেটা প্রধান, সেটা হলো তার সেই উচ্চ প্রাইমারি পাঠশালার হেডমাস্টার উমাচরণ মাস্টার মশাই। হ্যাঁ, যে চরিত্রটি তার ভীষণ প্রিয় এবং এখনো তার কথা মনে পড়ে তিনি ভীষণ রকম একটা কষ্ট অনুভব করছেন, এবং সেই মাস্টার মশাইয়ের প্রতি একটা কৃতজ্ঞতার আভাসও প্রকাশ পায় গল্পের মধ্যে। তো এই যে উমাচরণ মাস্টার মশাই, তার সেই বাল্যকালের সেই বন্ধুরা অর্থাৎ সতু, কানাই, সারদা, এই বন্ধুগুলোর কথা, সেই পিসিমার কথা, পিসিমার বাড়ির কথা, সেই শাবলতলার মাঠের প্রাকৃতিক সৌন্দর্যের কথা, এই সমস্ত কিছু বর্ণিত হয়েছে কেবল সেই শাবলতলার মাঠকে দেখার ভিত্তিতে, সেই শাবলতলার মাঠকে ঘিরে। সুতরাং সব মিলিয়ে এটা বলা যায় যে এই গল্পের নামকরণ সেই হেতু শাবলতলার মাঠ নামটি যথার্থ সার্থকতা লাভ করে, তাই না? এই যে শাবলতলার মাঠ গল্পটি আমরা পড়লাম, সেটার থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে? তো প্রথমে কি বলছে না, শাবলতলার মাঠ গল্পটি কার লেখা? কার লেখা? লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এবং একটা কথা সবসময় মনে রেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন হলেও যে প্রশ্নটা দেওয়া হয় সেটা সবসময় পূর্ণ বাক্যে উত্তর লিখবে, ঠিক আছে? তো শাবলতলার মাঠ গল্পটি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। দ্বিতীয় নম্বর, শাবলতলার মাঠ গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? কোথা থেকে? লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তার গল্প সমগ্রের প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। শাবলতলার মাঠ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? কোন পত্রিকায়? প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। গল্পে কোন মাঠকে কেন্দ্র করে লেখকের স্মৃতিচারণ হয়? কোন মাঠ? এটা তো খুবই সহজ, শাবলতলার মাঠকে কেন্দ্র করে লেখকের স্মৃতিচারণ হয়। শাবলতলার মাঠ লেখকের কোন আত্মীয়ের বাড়ির দেশে? এখানে গল্পে উল্লিখিত সেই শব্দটাই তুলে দেওয়া হয়েছে, দেশ বলে। তো কোন আত্মীয়ের বাড়ির দেশে? না, লেখকের পিসিমার বাড়ির দেশে সেই শাবলতলার মাঠ পড়ে। তারপর পিসিমার বাড়ির থেকে লেখক কোন স্কুলে যেতেন? কোন স্কুলে যেতেন? না, সেই দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালা বা স্কুল, দুটো দিলেই সঠিক হবে। তারপর লেখক কোন কার্যোপলক্ষে শাবলতলার মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন? লেখক তার মেয়ের বিয়ের পাত্র দেখার জন্য তিনি শাবলতলার মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারপর লেখক কোন গাড়িতে চড়ে শাবলতলার মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন? কোন গাড়ি? না, গরুর গাড়িতে চড়ে তিনি শাবলতলা মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারপর আলোচ্য গল্পে লেখক শাবলতলার মাঠের পাশ দিয়ে যেতে গিয়ে সেখানে কি তৈরি হতে দেখেন? একটা বিরাট আকার কারখানা। তারপর শাবলতলার মাঠের ওপর দিয়ে কিসের লাইন বসতে দেখলেন লেখক? রেলের লাইন বসতে দেখলেন। তারপর আলোচ্য গল্পে কোথায় লোহালক্কর যন্ত্রপাতি এসে পড়েছে?
কোথায়? সেই শাবলতলার মাঠে। গল্পে কোথায় কুলি মজুরের ভিড় দেখা যায়? কোথায়? যেখানে কারখানা তৈরি হচ্ছে সেখানে স্বাভাবিকভাবে। তো সেটা কোথায়? না সেই শাবলতলার মাঠে। আলোচ্য গল্পে কোথায় দুমদাম শব্দ হতে দেখেন লেখক? কোথায়? একই রকম ভাবে যেখানে কারখানা তৈরি হচ্ছে, যেখানে কুলি মজুরের ভিড়, যারা কাজ করছে, লোহা-লক্কর যন্ত্রপাতি পড়ছে, তো সেখানে তো আওয়াজ হবে। সুতরাং আলোচ্য গল্পে সেই শাবলতলার মাঠে যেখানে কারখানা তৈরি হচ্ছে সেখানে দুমদাম শব্দ হতে লেখক দেখেন। ঠিক আছে? তারপর কোথায় কোথায় চালাঘর ও তাঁবু দেখা যায়? কোথায়? না সেই শাবলতলার মাঠে, কারখানা যেখানে তৈরি হচ্ছে তার চারধারে। তারপর 15, গল্পে ওভারসিয়ার বলতে কাদের বোঝানো হয়েছে? কাদের? ক্লাসের সময় বলেছিলাম ওভারসিয়ারের অর্থ তত্ত্বাবধায়ক, তত্ত্বাবধান যিনি করেন। তারপর লেখক পিসির বাড়ির গ্রামের পাশের গ্রামে কোন কার্যোপলক্ষে যাচ্ছিলেন? না, লেখক পিসির বাড়ির গ্রামের পাশের গ্রামে তিনি মেয়ের বিয়ের পাত্র দেখতে যাচ্ছিলেন। ঠিক আছে? তারপর হ্যাঁ রে, এটা শাবলতলার মাঠ না? লেখক কথাটি কাকে জিজ্ঞেস করেছিলেন? সেই গরুর গাড়ির গাড়োয়ানকে জিজ্ঞাসা করেছিলেন। লেখকের কোন মধ্যাহ্ন দিনের কথা মনে পড়ল? লেখকের সেই 11 বছর বয়সের সেই শাবলতলার মাঠের মধ্যাহ্ন দিনের কথা তার মনে পড়ল। তারপর উমাচরণ মাস্টার কোন স্কুলের হেডমাস্টার ছিলেন? বলো, এটা খুবই সহজ, যে দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। উমাচরণ মাস্টারের বাসা কোথায় ছিল? কোথায়? সেই ভাঙা কার্নিশে, অর্থাৎ গ্রামের রায় জমিদারদের সেই ভাঙা কার্নিশে পায়রার বাসাওয়ালা বৈঠকখানার পাশে এক সেকেলে তক্তপোষে ছিল উমাচরণ মাস্টারের বাসা। গল্পের লাইন অনুযায়ী। তারপর তারপর উমাচরণ মাস্টারের হুঁকো কোথায় ঝুলতো? উমাচরণ মাস্টারের সেই ঘরের দেয়ালের পেরেকের গায়ে। তার বাঁশের আলনায় কি ঝুলানো থাকতো? কি ঝুলানো থাকতো? না, তার আধময়লা ধুতি এবং সেই অদ্বিতীয় পিরানটি তার আলনায় ঝুলতো। তারপর তার কাঠের খড়মটি কোথায় থাকতো? কোথায়? সেই সেকেলে তক্তপোষের তলায় তার কাঠের খড়মটি থাকতো। তারপর উমাচরণ মাস্টারের তোরঙ্গটি কেমন ছিল? কেমন? সেটা টিনের তৈরি এবং বিবর্ণ ছিল, অর্থাৎ রংচটা একেবারে। তারপর উমাচরণ মাস্টারের কোন জিনিসটি লেখকের বেশি করে মনে আছে? কোন জিনিসটা? না, একটা মোটা বাঁশের লাঠি এবং একগাছা বেতের তৈরি লাঠি, যেটা তেলে জলে ভেজানো থাকতো। তারপর উমাচরণ মাস্টার কি লিখতেন? কি লিখতেন? উমাচরণ মাস্টার বই লিখতেন। তারপর উমাচরণ মাস্টারের লেখা বইটির নাম কি, যেটা গল্পে উল্লেখিত আছে? কি? না, আক্কেল গুরুম, তাই তো? তারপর উমাচরণ মাস্টারের লেখা বইটি কেমন ধরনের বই? তো সেই আক্কেল গুরুম বইটি কেমন ধরনের ছিল? না, সেটা একটা হাস্যরসাত্মক নাটক ছিল, তাই তো? অর্থাৎ আক্কেল গুরুম বইটি একটা প্রহসন ছিল। তারপর উমাচরণ মাস্টারের লেখা আক্কেল গুরুম বইটির মধ্যে কোন কথাটি কেবল লেখকের মনে আছে? কোন কথা? না, সেই আক্কেল গুরুম বইতে একটা ইংরেজি পড়া ছোকরার কথা আছে এবং সেই ইংরেজি বলার ছোকরাটি খুব একটা ভালো লোক নয়। শুধু এই কথাটি লেখকের মনে আছে। তারপর উমাচরণ মাস্টারকে কে বলেছিলেন আপনি এককালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন? কে বলেছিলেন? যে গোবরডাঙ্গার সেজবাবু শালা উমাচরণ মাস্টারকে বলেছিলেন
যে আপনি এককালে গিরিশ ঘোষের সমান লেখক হবে। হুম। এবং তোমাদের যদি প্রশ্নে এরকম ইনভার্টেড কমার মধ্যে থাকা কোনো লাইন তোলা থাকে, তার বইয়ের কোনো লাইন তোলা থাকে, সেই রকম বইয়ের লাইন তুলেই কিন্তু উত্তরটা দেবে। ঠিক আছে? তারপর উমাচরণ মাস্টার ছাত্রদের কাছে কিভাবে তার লেখা প্রহসনটি বিক্রি করতেন? কিভাবে? না, ছাত্রদের মাইনের অবশিষ্ট টাকা ফেরত দেওয়ার বদলে তার একটা করে বই তিনি গছিয়ে দিতেন। এভাবেই তিনি তার ছাত্রদের কাছে তার প্রহসনটি বিক্রি করতেন। ঠিক আছে? তারপর পিসিমা গল্পকথকের মাইনে দিলে তার থেকে কত পয়সা ফেরত পাওয়ার কথা ছিল? কত পয়সা? 9 আনা। হুম? লেখকের মাইনের কত পয়সা ফেরতের বদলে উমাচরণ মাস্টার তাঁর লেখা প্রহসনটি দিয়েছিলেন? না, সেই একই হবে, যে 9 আনা ফেরত দেওয়ার বদলে উমাচরণ মাস্টার তাঁর লেখা সেই প্রহসনটি অর্থাৎ আক্কেল গুরুম বইটি তিনি দিয়েছিলেন। তিনি লেখকের কাছেও বিক্রি করেছেন এভাবে। হ্যাঁ, আচ্ছা। তারপর লেখকের পিসিমা উমাচরণ মাস্টারের আক্কেল গুরুম বই ফেরত দিয়ে কোন বই এনে দেওয়ার কথা বলেছিলেন? কোন বই? তার পিসিমা যেহেতু তিনিও সেকেলের, হ্যাঁ, এখন বৃদ্ধা মানুষ, তো তিনি কোন বই আনতে বলেছিলেন? না, কেষ্টর শতনাম অর্থাৎ কৃষ্ণের শতনাম ওয়ালা কোনো বই। তারপর লেখকের মতে গিরিশ ঘোষ কে ছিলেন? লেখকের মতে গিরিশ ঘোষও তার সেই উচ্চ প্রাইমারি স্কুলের মাস্টার মশাই অর্থাৎ উমাচরণ মাস্টার মশাইয়ের মতো প্রহসন লেখেন। তারপর তো চুপ কর বাপু, বড্ড পণ্ডিত হয়েছিস তুই। কে কাকে এই ধমক দিয়েছিলেন? কে দিয়েছিলেন? না, লেখকের পিসিমা লেখককে আহ এই ধমক দিয়েছিলেন। তোমরা এই লাইনটা তুলেই উত্তর দিও। ঠিক আছে? তারপর লেখকদের কে বুঝিয়ে বলেছিলেন যে বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুল মাস্টারি করেছিলেন? কে বুঝিয়েছিলেন? না, তার উমাচরণ মাস্টার মশাই। তিনি নিজেই তার ছাত্রদেরকে বুঝিয়ে বলেছিলেন যে বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতোই স্কুল মাস্টারি করেছিলেন, পরে বড় মাপের মানুষ হয়েছিলেন। তারপর আপনার বয়স কত মাস্টার মশাই? কথাটি কে কাকে জিজ্ঞাসা করেছিল? আপনার বয়স কত মাস্টার মশাই, এই কথাটি সারদা তার সেই উমাচরণ মাস্টার মশাইকে জিজ্ঞাসা করেছিল। তারপর মাস্টার মশাই কোন মাঠের ধারে বসে রোজ লেখেন? কোন মাঠের ধারে? চালতে বাগানের মাঠের ধারে বসে মাস্টার মশাই রোজ লেখেন। তারপর লেখক কার সঙ্গে চালতে বাগানের মাঠের ধারে বসে লেখা উমাচরণ মাস্টার মশাইকে দেখতে গেছিলেন? কার সাথে? না, তার বন্ধু চতুর সঙ্গে লেখক চালতে বাগানের মাঠের ধারে বসে লেখা উমাচরণ মাস্টার মশাইকে দেখতে গেছিলেন। তারপর দেখো 41 নম্বর, লেখকরা কিসের আড়াল থেকে কবির ক্রিয়াকলাপ দেখছিলেন? লেখকরা শেওড়া ঝোপের আড়াল থেকে কবির ক্রিয়াকলাপ দেখছিলেন। তারপর লেখকরা কদবেলের লোভ সামলেও আনন্দ ও বিস্ময়ের সাথে কি দেখছিলেন? লেখকরা কদবেলের লোভ সামলেও আনন্দ ও বিস্ময়ের সাথে জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখছিলেন। তারপর উমাচরণ মাস্টারের বয়স কত ছিল বলে লেখকের অনুমান? উমাচরণ মাস্টারের 40 বছর বয়স হবে বলে লেখক অনুমান করেন, বা লেখকের অনুমান যা বলতে পারো। তারপর উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য কারা কারা প্রস্তুতি নিয়েছিল? কারা কারা? সতু, কানাই, সারদা এবং লেখক, এই 4 জন ছাত্র বা ছাত্রদল উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল বা নিয়েছিলেন। প্রশ্নে যেরকম থাকবে উত্তরে সেরকমই দেবে। তারপর লেখকরা উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে কোথায় গিয়েছিলেন? কোথায়? রানাঘাট স্কুলে।
এটাও পূর্ণ বাক্যেই লিখবে যে লেখকরা উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে রানাঘাটে গিয়েছিলেন। ব্যাস। তারপর লেখকরা কার সাথে উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে গিয়েছিলেন? না, লেখকরা তাদের দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের হেডমাস্টার উমাচরণ বাবুর সাথে উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে গিয়েছিলেন। তারপর দুর্গাপুর থেকে শাবলতলার মাঠের দূরত্ব কত? কত? দুর্গাপুর থেকে শাবলতলার মাঠের দূরত্ব প্রায় 2 ক্রোশ বা 2.5 ক্রোশ পথ। তারপর শাবলতলার মাঠটাকে লেখকের কিসের মতো মনে হয়েছিল? শাবলতলার মাঠটাকে লেখকের রূপকথার জগৎ বা রূপকথার দেশ বলে মনে হয়েছিল। তারপর কোন সময়ে লেখকরা শাবলতলার মাঠে পৌঁছেছিলেন? কোন সময়ে? এক অপরাহ্নে। অপরাহ্নের সময় বা এক অপরাহ্নে লেখকরা এই শাবলতলার মাঠে পৌঁছেছিলেন। তারপর শাবলতলার মাঠে কি কি গাছের জঙ্গল ছিল? শাবলতলার মাঠে বন তুলসী ছিল, হ্যাঁ, এছাড়া কুল গাছ এবং শেওড়া ডাঁটা। তারপর শাবলতলার মাঠে দুপুরের রোদে কিসের গন্ধ ভেসে আসছিল? না, তুলসী মঞ্জরির সুগন্ধ ভেসে আসছিল। তারপর বাচ্চারা ক্লান্ত হয়ে পড়ায় উমাচরণ মাস্টার তাদেরকে কোথায় বিশ্রাম করার কথা বললেন? না, এই শাবলতলার মাঠে অবস্থিত একটা কুল গাছের তলায় সেই বাচ্চাগুলোকে বিশ্রাম করার কথা বললেন। তারপর উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাওয়ার সময় লেখকদের প্রত্যেকের কাঁধে কি ছিল? না, উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাওয়ার সময় লেখকদের প্রত্যেকের কাঁধে একটি করে বোঁচকা ছিল বা পুঁটুলি যাকে বলে। লেখকদের বোঁচকার মধ্যে কি ছিল? কি ছিল? লেখকদের প্রয়োজনীয় জিনিসপত্র, অর্থাৎ তাদের বই দপ্তর, কাপড়, গামছা আর কাঁথা ছিল। তারপর বিশ্রাম নেওয়ার বদলে সেই সময় লেখকরা কি করছিলেন? বিশ্রাম নেওয়ার বদলে লেখকরা সেই শূন্য খোলা প্রকৃতির কোলে তারা মন ভরে খেলছিলেন। তারপর লেখকরা কোথায় খেলছিলেন? সেই শাবলতলার মাঠে, খোলা প্রকৃতিতে, বা বনতুলসীর জঙ্গলেও বলতে পারো। শাবলতলার মাঠের মধ্যে অবস্থিত সেই বনতুলসীর জঙ্গলে লেখকরা খেলছিলেন। তারপর শাবলতলার মাঠে ঝোপে ঝোপে কোন কোন পাখির কলরব শুনতে পাচ্ছিলেন লেখকরা? শাবলতলার মাঠে ঝোপে ঝোপে ছাতারে পাখির এবং শালিক পাখির কলরব তারা শুনতে পাচ্ছিলেন। তারপর শাবলতলার মাঠে বেলে জমিতে কিসের গর্ত দেখা গেছে? শাবলতলার মাঠে বেলে জমিতে খেকশিয়ালের গর্ত দেখা গেছে। শাবলতলার মাঠে কেলেকোড়া ফুলের লতা কোন কোন গাছের গায়ে জড়িয়ে উঠতে দেখা গেছে? যে বুনো সেই তিত্তিরাজ গাছ এবং কুলচটকা গাছের গায়ে সেই কেলেকোড়া ফুলের লতা জড়িয়ে থাকতে দেখা গেছে। তারপর কোন জায়গাটাকে লেখকের রূপকথার দেশ বলে মনে হয়েছে? কোন জায়গাটা? সেই শৈশবে সেই শাবলতলার মাঠটাকে লেখকের রূপকথার দেশ বলে মনে হয়েছে। তারপর দেখো, লেখাপড়ার বাধ্যতা কোথায় নেই বলে লেখকের মনে হয়েছে? কোথায়? সেই শাবলতলার মাঠে লেখাপড়ার কোনো বাধ্যতা নেই বলে লেখকের মনে হয়েছে। তারপর গাড়ি ধরে কি আর রাজা হব আমরা? কার এমন মনে হচ্ছিল? এটা লেখকের নিজের, অর্থাৎ গল্প কথকের নিজের এরকম মনে হচ্ছিল যে গাড়ি ধরে কি আর রাজা হব আমরা। তারপর রানাঘাটে গিয়ে পরীক্ষা দেওয়ায় নাকি নানা গোলমাল, কথাটি কে স্কুলে এসে বলে গিয়েছিল? কে? ইন্সপেক্টর স্কুলে এসে নিজে বলে গিয়েছিল এই কথাটি। এটা পুরোটা তোমরা তুলে লিখবে, মানে পুরো লাইনটা লিখে তারপর উত্তর দেবে। তারপর কোথায় নবমীর পাঁঠার মতো কাঁপতে কাঁপতে লেখকদের ঢুকতে হবে?
না পরীক্ষার হল ঘরে। তারপর শাবলতলার মাঠে এসে কে জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন বলে মনে করছেন? কে? লেখক। অর্থাৎ শাবলতলার মাঠে এসে লেখক তার জীবনের এক সার্থকতা খুঁজে পেয়েছেন বলে তিনি মনে করেছেন। তারপর দেখো, বাঘে নিয়ে গেল নাকি রে কথাটি কে ভীত মুখে বলেছিল? কে? চতু ভীত মুখে বলেছিল যে বাঘে নিয়ে গেল নাকি রে। তারপর তোমরা খুঁজে দেখো, আমি এখানে খেলা করি কথাটি কে বলেছিলেন? লেখক। লেখকের সেই প্রকৃতিটা এতই ভালো লেগেছে, এই অবাধ স্বাধীনতা তাকে এতই টেনেছে, আকৃষ্ট করেছে যে তিনি সবকিছু ভুলে শুধু খেলতে চাইছিলেন। তো সেই জন্য এই কথাটি লেখক তখন বলেছিলেন। তারপর শুকনো খাল মতো উচ্ছ্বাসের আড়ালে বসে কে তন্ময় হয়ে লিখছিলেন? অর্থাৎ কে এক মনে লিখছিলেন? কে? না উমাচরণ মাস্টারমশাই। তারপর মাস্টারমশাই একজন আসল কবি কথাটি কে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে বলছিলেন? কে? সতু। সতু মাস্টারমশাইকে ওরকম তন্ময় হয়ে লিখতে দেখে বা উম, আপন মনে বিড়বিড় করে বলা দেখে এবং আপন মনে হাসতে দেখে আবার লেখা দেখে সতু এরকম মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে বলেছিলেন যে মাস্টারমশাই একজন আসল কবি। এটা অতি সংক্ষিপ্ত, তোমরা শুধু সতুর নামটা উল্লেখ করলেই হবে। তারপর লেখকদের চারজনের মধ্যে কার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু ফিকে? কার? সারদা। অর্থাৎ লেখকদের চারজনের মধ্যে সারদার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু ফিকে বা একটু কম। হুম। তারপর আমরা মরি এখন এই মাঠের মধ্যে সন্ধেবেলা, বাঘে ধরুক সব শুদ্ধ কথাটি কে বলেছিল? না সেই সারদা। সারদা এই কথাটি বলেছিল। গোটা লাইনটা কিন্তু উম, উল্লেখ করবে উত্তরের মধ্যে, ঠিক আছে? পূর্ণ বাক্যে উত্তর লিখবে। তারপর অপ্রতিভের হাসি হেসে বললেন, তাই তো বেলা গিয়েছে দেখছি, চল চল। উদ্ধৃত গল্পে কথাটি কে বলেছিলেন? না উমাচরণ মাস্টার মশাই। তিনি সেই যে ওই আহ লিখছিলেন সেই শুকনো খালের পাশে কুজ্ঝোপের আড়ালে বসে তন্ময় হয়ে যে লিখছিলেন, হ্যাঁ, প্রকৃতিকে উপভোগ করে যে কবিত্বের প্রকাশ করছিলেন তার লেখনীর মধ্যে। তো এই করতে গিয়ে তার বাস্তব জগতের কথা তিনি একেবারে ভুলে গিয়েছেন। তার ছাত্রদেরকে যে তিনি নিয়ে যাচ্ছিলেন সে কথাও তিনি ভুলে গেছেন। তো হঠাৎ করে তার যখন জ্ঞান ফেরে যে ও তাই তো বেলা গিয়েছে, যেতে হবে, বড্ড দেরি হয়ে গেল, হ্যাঁ, বা আমি লেখার মধ্যে ডুবে গেছিলাম, এরকম যখন তিনি রিয়েলাইজ করলেন, তো তখন সেরকম অপ্রতিভের হাসি হাসলেন এবং হেসে বললেন যে তাই তো বেলা গিয়েছে দেখছি, চল চল। সুতরাং এই কথাটি উমাচরণ মাস্টার মশাই বলেছিলেন, ঠিক আছে? তারপর জায়গাটা বড় চমৎকার না কথাটি কে বলেছিলেন? এটাও উমাচরণ মাস্টার মশাই বলেছিলেন। তারপর ওখানে কি করছিলেন মাস্টার মশাই? ওখানে কি আছে কথাটি কে সশ্রদ্ধ সুরে বলেছিলেন? কে? সতু। সতু এই কথাটি বলেছিল, ঠিক আছে? পুরো কথাটি, সবটাই লিখবে। তারপর চমৎকার সিনারি, ওখানে কবিতা লিখছিলাম কথাটি কে কাকে বলেছিলেন? কথাটি আহ উমাচরণ মাস্টার মশাই সতুকে বলেছিলেন। অর্থাৎ সতু যে জিজ্ঞাসা করছিল যে ওখানে কি করছিলেন, কি আছে, তিনি ধমকের স্বরে তিনি সতুকে তার কথা তিনি শেয়ার করলেন। অর্থাৎ কথাটি, অর্থাৎ এই চমৎকার সিনারি ওখানে কবিতা লিখছিলাম, এই পুরো কথাটি উমাচরণ মাস্টার মশাই সতুকে বলছিলেন বা বলেছিলেন। তারপর মাস্টার মশাইয়ের মতো আর কার সেই অপরাহ্নের মাঠটা অদ্ভুত ভালো লেগেছিল? কার? গল্প কথকের নিজের, অর্থাৎ লেখকের।
যে তার দৃষ্টিভঙ্গির মিল পেয়েছিলেন। তারপর কখন লেখক একটা নতুন দৃষ্টি পেলেন? কখন? না, সেই উচ্চ প্রাইমারি স্কুলে পরীক্ষা দিতে যাবার পথে সেই শাবলতলার মাঠে অপরাহ্নে তিনি একটা নতুন দৃষ্টি পেলেন। তারপর গল্পকথক তার স্মৃতি থেকে কত বছর আগের গল্প করছেন? কত বছর আগের? না, ৩০-৩২ বছর আগের কথা তিনি বলছেন বা আগের গল্প তিনি করছেন। ঠিক আছে? তো লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শাবলতলার মাঠ গল্পের ভিত্তিতে যে প্রশ্নাবলী তোমাদের সামনে তুলে ধরেছিলাম, সেগুলির আলোচনা এবং গল্পের সারসংক্ষেপ, নামকরণের যথার্থতা নিয়ে আলোচনা হলো। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং যদিও বা কোথাও অসুবিধে থাকে বুঝতে, আমাকে অবশ্যই জানিও। এবং কোনো প্রশ্নের উত্তর যদি জানতে চাও তোমরা, আর যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলেও জানিও। কেমন? তো ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের ক্লাসে আবার নতুন কোনো অধ্যায় নিয়ে। ধন্যবাদ।